আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমরা র্যাক দেখব। র্যাক কি? র্যাক হচ্ছে তোমার রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন। এখন মনে করো একটা এক্সাম্পল চিন্তা করে আমরা, যে কালকে তোমার পরীক্ষা। পরীক্ষায় তোমার কি থাকবে? অনেকগুলো পিডিএফ থাকবে। তো তোমার অনেকগুলো পেজ আছে যেগুলো তোমার পড়া লাগবে, তারপরে তোমার টাইম কম, অনেক বেশি কুইক প্র্যাকটিস দরকার। যেমন আমার কেসে আমি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে আমার একটা আগের সেমিস্টার একটা সাবজেক্ট ছিল, যে সাবজেক্টটা হচ্ছে তোমার কি বলবো, 10 মার্কস এর পরীক্ষা হওয়ার কথা ছিল। তো 5 মার্কস এর ম্যাথ দিবে, 5 মার্কস এর সে থিওরি দিবে। তো আমরা স্যারকে বলছিলাম যে 10 মার্কস আমরা যে পড়বো সেটা আমরা কিভাবে পড়বো, স্লাইড পড়লেই হবে? স্যার বলছে স্লাইড চ্যাট জিপিটি কে দিয়ে পড়বা। তো তার মানে আমি বুঝাতে চাচ্ছি যে সলিউশনটা কি হতে পারে। তোমরা বেশিরভাগ কেসে আজকাল হচ্ছে কোনো কিছু হইলেই কি করো, চ্যাট জিপিটি বা ক্লড এগুলাকে তোমরা তোমাদের পিডিএফটা আপলোড দিয়ে বলো যে হচ্ছে কি আমাকে কোয়েশ্চেন বানায় দাও, বা আমার এই কোয়েশ্চেনের প্যাটার্ন অনুসারে কোয়েশ্চেনটা বানায় দাও। তার মানে সলিউশন কি হতে পারে, যে তুমি ওই সলিউশনটা পিডিএফটা ওখানে দিয়ে দিলাম। এখন কয়েকটা কোয়েশ্চেন মাথায় আসতে পারে, সেই কোয়েশ্চেনটা কি, যে এআই কে আমার ডেটার উপর আগে থেকে কি বলবো প্রি ট্রেন ছিল। বা মনে করো আমি ম্যাথ স্লাইড নিয়ে কথা বলতেছি, সে কেমনে জানবো যে এটা হচ্ছে একটা ম্যাথের স্লাইড? বা মনে করো অনেক সময় থাকে না যে একদম স্পেসিফিক একটা চ্যাপ্টার থেকে, মনে করো আমি একটা স্লাইড দিলাম, দেওয়ার পরে বললাম 17 নম্বর পেজে যা আছে ওই পেজের জিনিসগুলো আমাকে এক্সপ্লেন করে দাও, সে সেই জিনিসটা কিভাবে এক্সপ্লেন করে? দেন একদম 17 নম্বর পেজের কন্টেন্টটাই সে কিভাবে আমাকে এক্সপ্লেন করে দেয়। সেটা আসলে করে দেওয়ার মেইন রিজন, এখন রিয়ালিটি হচ্ছে যে আসলে এআই তোমার ডেটাটা আগে কখনো দেখে নাই। তোমার পিডিএফ কখনোই কি বলবো ইয়ার পার্ট ছিল না। আর এআই অটোমেটিকলি জানেও না যে তোমার লেকচার স্লাইডে কি আছে। সো এটার সলিউশনটা কি? এটা সলিউশন আছে তোমার র্যাগ, রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন। সো এখন যদি বলি যে আসলে র্যাগটা কি, সেটা হচ্ছে তোমার এলএলএম এর সাথে একটা রিট্রিভাল সিস্টেম করে দেওয়া। এলএলএম কি হতে পারে? এলএলএম তোমার ক্লাউড হতে পারে, জেমিনাই হতে পারে, চ্যাট জিপিটি হতে পারে। এগুলোর সাথে একটা রিট্রিভাল সিস্টেম অ্যাড করে দেওয়া। রিট্রিভাল সিস্টেম অ্যাড করার কারণে তারা হচ্ছে কি কি করে, যে নিজের ট্রেনিং ডেটা থেকে ইনফরমেশন না দিয়ে তারা হচ্ছে কি কি করতে পারে, ওই এক্সটার্নাল সোর্সেস থেকে ইনফরমেশন দেখে আসতে পারে। মনে করো এটা একটা আরেকটা ভালো এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝতে পারি। সেই এক্সাম্পলটা কি হতে পারে, মনে করো যে আহ তোমার আজ কালকে পরীক্ষা, তুমি পড়লা, সবকিছুই পড়লাম। পরীক্ষার সময় যাওয়ার পর আমি তোমাকে যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার বা যেগুলো অনেক বেশি আসে ওই কোয়েশ্চেন গুলার একটা স্লাইড বা মনে করো একটা লেকচার তোমাকে আমি দিয়ে দিলাম। সো তোমার কি হইতে পারে, যে তুমি এখন যখন অ্যান্সার দিবা তখন কি তুমি সেটা ডিরেক্টলি ইয়া থেকে অ্যান্সার দিবা, মানে চ্যাট জিপিটি থেকে? তখন কি তুমি সেভাবে অ্যান্সার কিভাবে দিবা আমাকে বলো? তোমাকে একটা কোয়েশ্চেন করলে তুমি নিশ্চয়ই এটা তোমার মেমোরি থেকে দিবা না। তোমার কাছে যেহেতু তোমার কি বলবো, তোমাকে আমি এক্সট্রা ইনফরমেশনের জন্য কয়েকটা মানে পেজ দিয়ে রাখছি, তুমি ওখান থেকে একবার হলেও এটা রিচেক করে তারপর অ্যান্সার করো। সো এটাই এলএলএম কে তুমি হচ্ছে কি কয়েকটা এক্সটার্নাল সোর্সেস দিয়ে দিবা, যেখান থেকে সে ইনফরমেশন দেওয়ার আগে কি করতে পারবে, ক্রস চেক করে তোমাকে অ্যান্সারটা দিতে পারবে। সো এই রিট্রিভড ইনফরমেশনটা অনেক ভাবে আসতে পারে, যেমন পিডিএফ একটা আমি বললাম যে পিডিএফ থেকে ইনফরমেশন রিট্রিভ করা। আবার মনে করো কোম্পানি ডকুমেন্টস, যে কোম্পানির কোনো একটা ডকুমেন্ট তুমি আপলোড দিয়ে ওখান থেকে কিছু একটা রিট্রিভ করলা। রিট্রিভ যে কন্টেন্ট আছে সেটা কনটেক্সট আকারে যায় এলএলএম এর কাছে। এলএলএম এই কনটেক্সটটা ইউজ করে হচ্ছে তোমার রেলেভেন্ট ইনফরমেশনটা মানে প্রোভাইড করে। আর র্যাগ কি করে? র্যাগের কারণে তোমার আপ টু ডেট ইনফরমেশন থাকে। কারণ মনে করো যে র্যাগটা আসলে কেন দরকার সেটা আগে আমরা একটু দেখি। এলএলএম হচ্ছে তোমার নতুন ইনফরমেশন এক্সেস করতে পারে না। মনে করো আজকে একটা মডেল, কি বলবো, আজকে একটা মডেল মনে করো রিলিজ হয়েছে, তার কাছে আজকে পর্যন্ত ইনফরমেশনই থাকবে। তুমি কালকে একটা জিনিস জিজ্ঞেস করবা, সে তার কাছে সেই ইনফরমেশনটা টু বি অনেস্ট থাকবে না। ঠিক আছে? সো তার কাছে হচ্ছে কালকে পর্যন্ত ইনফরমেশনই থাকবে, তাকে এই যে আজকাল এর পরে যা যা ইনফরমেশন আসছে ওই ইনফরমেশনটা তাকে জানানোর ওয়ে কি দিতে পারে, যে তুমি মনে করো নতুন যে ইনফরমেশন গুলো আসতেছে সেগুলো তুমি ওকে দিয়ে দিলা, এটা একটা কাজ করতে পারে। আর না হলে তুমি ওই ইনফরমেশন দিয়ে আবার ওকে কি করলাম, ট্রেন করলাম। এখন অবশ্যই এটা বেশি এক্সপেন্সিভ। মনে করো যে তুমি এই যে পরীক্ষার কথা যে বললাম, মনে করো তুমি আজকে অলরেডি পড়ছো, এখন কালকে নতুন কিছু ইনফরমেশন আসছে, তুমি কি ওই ইনফরমেশনটা মুখস্থ করা ওইটা তোমার জন্য বেশি লাভজনক হবে, নাকি তোমার হচ্ছে কি আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি হচ্ছে জাস্ট অ্যান্সার করাতে আমি ওখান থেকে দেখে অ্যান্সার করলে সেটা বেশি লাভ হবে? অবশ্যই তোমার ওই যে ওখান থেকে দেখে অ্যান্সার করাটা কম্পারেটিভলি বেশি লাভ হবে মুখস্থ করার থেকে। কারণ মুখস্থ করলে তোমার টাইম, এনার্জি, তারপর মেমোরিতে যে তোমার স্পেস নেবে সেটাও অনেক বেশি। তো সেই তুলনায় আর কি
র্যাগটা র্যাগটা অনেকটা ওই রকমের যে এলএলএম এর কেসে তোমার হচ্ছে গিয়ে মুখস্থ করার থেকে বা আবার ট্রেন করানোর থেকে ওকে এক্সটার্নাল সোর্সেস প্রোভাইড করে বা কম্পারেটিভলি ইজিয়ার। সো সে কি করতে পারবে, দে ক্যান ডাইরেক্টলি ইউজ প্রাইভেট ডেটা। তারপরে তোমার হচ্ছে গিয়ে মডেলকে রান টাইম এক্সটার্নাল ডেটা ইউজ করতে সাহায্য করে, যেটা বললাম পিডিএফ তো তোমার এক্সটার্নাল একটা ডেটা, সেটা সে রান টাইম ইউজ করতে পারতেছে। আবার হচ্ছে তোমার র্যাগ কি করে, এলএলএম কে ডোমেন স্পেসিফিক বা প্রাইভেট নলেজে রান টাইমের সাথে এনাবেল করে, রিট্রেন করা পারতে। আবার হচ্ছে তোমার হ্যালুসিনেশন কমায়। হ্যালুসিনেশনটা কি, হ্যালুসিনেশন হচ্ছে মনে করো একটা মডেল যখন কনফিডেন্টলি ভুল অ্যান্সার দেয় বা নিজে বানায় অ্যান্সার দেয়, মনে করো সে অ্যান্সারটা পারে না, কিন্তু সেটা কখনোই বলবে না যে সে অ্যান্সারটা পারে না, সে হচ্ছে নিজে বানায় অ্যান্সার দিবে, আর না হলে উল্টাপাল্টা একটা অ্যান্সার দিবে। কনফিডেন্টলি যখন সে এটা করে ভুল অ্যান্সারটা দেয়, সেটাই হচ্ছে তোমার হ্যালুসিনেশন। এখন যেহেতু তার কাছে একটা কি বলবো এক্সটার্নাল সোর্সেস আছে, সে ওখান থেকে চাইলে চেক করে অ্যান্সার করতে পারবে, তো হাই চান্সেস আছে যে তার হচ্ছে যে এই যে হ্যালুসিনেট করার যে অভ্যাসটা সেটা কমে যাবে। কমে যায়, ঠিক আছে, আমি বলতেছি না যে একদমই চলে যায়, কমে যায়। আর এটা হচ্ছে তোমার চিপার রিট্রেন করার থেকে, কারণ অবশ্যই রিট্রেনিং এর কেসে কি হবে, তোমার আবার এটাকে ট্রেন করাতে টাইম লাগবে, আর তুমি ট্রেন করাতে করাতে অলরেডি আরো নতুন ইনফরমেশন চলে আসবে, বারবার কি তুমি ওকে ট্রেন করাবা? তাহলে কি হবে, যেমন তুমি দেখবা চ্যাট জিপিটি বা এগুলার যে আপডেটেড ভার্সন গুলো আসে, ঠিক আছে, থাকে না যে প্রত্যেকটা আপডেটেড ভার্সন গুলো এগুলার থেকে বেশি কাজ করতে পারে, কিন্তু কথা হচ্ছে কি কি যে তোমার আপডেটেড ভার্সনও কিন্তু প্রত্যেকদিন আসে না, ঠিক আছে, টাইম টু টাইম আসে। সো ইটস লাইক এমন যে তোমার প্রত্যেকদিন ইনফরমেশনই প্রত্যেকদিনে ট্রেন করানো হয় না, কয়েকটা একটু ডিফারেন্ট অ্যামাউন্ট অফ টাইম যায়, তারপরে কি আবার ওই ইনফরমেশন দেখে ট্রেন করানো হয়। সো এটা কি করে, এই যে মডেলকে, এটা হচ্ছে কি তোমার ডেটাবেসটা আপডেট করে, সেটা কিন্তু মডেলকে আপডেট করে না, তোমার এই মডেলের সাথে যে ডেটাবেসটা আছে ওই ডেটাবেসটা আপডেট করলে মডেল অটোমেটিকলি ওই আপডেটেড ইনফরমেশনটা ইউজ করতে পারতেছে। এখন মনে করো যদি পরে যে এলএনএম কেন তোমার র্যাগ ইউজ করে রিয়েল টাইম ইনফরমেশনের জন্য। সো মনে করো একটা ফুটবল খেলা চলতেছে, এখন যেহেতু ফুটবলের সিজন, সো ফুটবল খেলা চলতেছে, মনে করো ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা চলতেছে, তুমি জানতে চাচ্ছ যে কোন টিমটা হচ্ছে গিয়ে জিতছে খেলা। কথা হচ্ছে তুমি গিয়ে মনে করো একবারে চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করলা যে আজকে ম্যাচে কে জিতছে, তুমি দেখবা যে সে হচ্ছে অ্যান্সারটা জানবে না, জানবে না বলতে কি সে হচ্ছে কি তোমাকে মনে করো অনেক ভুল অ্যান্সার দিল, ঠিক আছে, বা মনে করো এমন অ্যান্সার দিল যে অ্যান্সারটা সে জানে না। এলএলএম এর একটা প্রবলেম থাকে যে তাদের হচ্ছে একটা ট্রেনিং কাট অফ ডেট থাকে। ট্রেনিং কাট অফ ডেট বলতে কি বোঝাচ্ছে, আমি ওই যে যেটা বললাম যে আজকে যদি একটা মডেল রিলিজ হয় তার কাছে আজকে পর্যন্ত ইনফরমেশন থাকবে, তার কাছে কিন্তু অনেক বেশি ইনফরমেশন থাকবে না, সে অটোমেটিকলি জানবে না যে আজকে ফুটবলের খেলায় কে জিতছে, এখন গোল্ডের প্রাইস কত, বা মনে করো লেটেস্ট নিউজ কি। এলএলএম একা এই অ্যান্সারটা পারবে না, তার সাথে মনে করো র্যাগ বা অন্যান্য ওয়েব সার্চ টুল যদি না থাকে, সে প্রাইভেট ডেটা বা লাইভ ডেটা অ্যাক্সেস করতে পারবে না। এখন ওয়েবের কিন্তু তোমার কয়েক র্যাবের সরি র্যাগের কিন্তু কয়েকটা তোমার অল্টারনেটিভ থাকে, ঠিক আছে, অল্টারনেটিভ আছে, এমন না যে সব জায়গায় যেখানে তোমার কি বলবো মডার্ন ইনফরমেশন বা লেটেস্ট ইনফরমেশন এক্সেস করতেছে সবগুলোতে যে র্যাগ ইউজ করা হচ্ছে ব্যাপারটা তেমন না। অনেকগুলোতে তুমি দেখবা ফাইন টিউনিং করা হয়। ফাইন টিউনিং হচ্ছে তোমার নিজের ডেটা সেটের উপর আবার মডেলকে ট্রেন করানো। সো এটার কারণে কি হচ্ছে যে তুমি আবার ট্রেন করাইতেছো, সো অবশ্যই এটা একটু বেশি এক্সপেন্সিভ, বাট কম্পারেটিভলি তোমার মানে এটাও একটা অল্টারনেটিভ হইতে পারে। র্যাগের র্যাগের কয়েকটা অল্টারনেটিভ আছে, এটা আমরা পরে দেখবো কোনো একদিন, বাট র্যাগের অল্টারনেটিভ আছে। তার মানে কি হয়েছে, র্যাগের টুল ছাড়া যদি আমি বলি যে আজকে কোন টিম জিতছে, মডেল কি করবে, আগে ডেটার উপরে সে হচ্ছে কি রিলাই করবে, লাইভ আপডেট তো সে পাবে না, আবার সে হচ্ছে কি কি করবে আউটডেটেড বা ইনকারেক্ট ইনফরমেশন দেবে। এখন দেখো মনে করো এখন র্যাগের সাথে কি হবে, ইউজার কোয়েশ্চেন করলো, ওই কোয়েশ্চেনটাই সে কি করলো রিট্রিভ করলো, রিট্রিভ করার পরে সে লেটেস্ট ডেটাটা পাইলো, ওই ডেটাটাই তোমার কি করলো এলএলএম প্রসেস করলো, আর এরপরে তোমাকে হচ্ছে কি ফাইনাল অ্যান্সারটা জেনারেট করে দিল। সেইভাবে মোটামুটি তোমার র্যাগের মাধ্যমে কাজটা হইতেছে। পরে যদি যাই যে মনে করো ওয়ার্ক ফ্লো অফ র্যাগ, এই যে এটা যে তুমি দেখবা ওয়ার্ক ফ্লো অফ র্যাগ, এখানে আমি 8টা স্টেপ দিচ্ছি, এই 8টা স্টেপ কিন্তু তোমার অনেকটা কি বল মানে এমন না যে এই 8টা স্টেপই হয়, ট্যাগের কিন্তু অনেকগুলা টাইপ আছে, ঠিক আছে, সবগুলা টাইপের জন্য তোমার দেখবা যে একটু অ্যাডভান্সড ভার্সন ইউজ করা হয়, কয়েকটাতে একটা দুটো স্টেপ বেশি করা হয়, কয়েকটাতে কম করা হয়, বাট এটা হচ্ছে তোমার একদম সিম্পলেস্ট লেভেল থাকে না, একদম সিম্পলেস্ট লেভেলের র্যাগের স্ট্রাকচার হচ্ছে এইটা। যে ফার্স্টে হচ্ছে তোমার কি করা হয়, মাউসটা কই গেল আবার হারাইটা, মনে করো ফার্স্টে হচ্ছে সে ডেটা কালেক্ট করলে, এই যে ডেটা আমি দিলাম,
এটা ডেটাটা কালেক্ট করার মধ্যে পড়ে। পরে আমি কি করলাম, টেক্সট এক্সট্রাক্ট করে এটাকে চাঙ্কে ডিভাইড করলাম। মনে করো আমার কাছে 10টা সেন্টেন্স আছে, আমি 10টা সেন্টেন্সকে 10 ভাগে ডিভাইড করলাম, ঠিক আছে? প্রত্যেকটা ভাগে একটা একটা করে সেন্টেন্স আছে এরকম। পরে এটাকে আমি ভেক্টর রিপ্রেজেন্টেশনে কনভার্ট করলাম। ভেক্টর রিপ্রেজেন্টেশনে কনভার্ট করা মানে তোমার হচ্ছে কি, সেন্টেন্স গুলো যেগুলো আছে, সেন্টেন্সের মধ্যে যেসব ওয়ার্ড গুলো আছে ওগুলাকে তোমার নিউমেরিক্যাল রিপ্রেজেন্টেশনে নেওয়া। ঠিক আছে, মনে করো দা ক্যাট ইজ অ্যামেজিং। দার জন্য একটা মানে একটা নাম্বার হবে, ক্যাটের জন্য আরেকটা নাম্বার হবে, ইজ এর জন্য আরেকটা নাম্বার হবে, অ্যামেজিং এর জন্য আরেকটা নাম্বার হবে। তারপর এটাকে ম্যাট্রিক্স এর মধ্যে এনক্লোজড করা। সো এটাকে হচ্ছে তোমার, এই চাঙ্ককে আমি হচ্ছে কি ভেক্টর রিপ্রেজেন্টেশনে নিলাম। পরে কি করলাম, এটাকে আমি ভেক্টর এমবেডিংস গুলো ভেক্টর ডেটাবেসে রাখলাম। ভেক্টর ডেটাবেসে রাখার কারণে লাভটা কি হলো, মনে করো আমি অ্যাকচুয়ালি গিয়ে একটা ইনফরমেশন রাখলাম যে হচ্ছে লাইব্রেরিতে 10টা বই থাকবে, মানে একটা স্টুডেন্ট 10টা বই নিতে পারবে। এরপরেই আমি একটা রাখলাম যে লাইব্রেরি থেকে কয়টা বই মানুষ নিতে পারবে একসাথে। তাহলে কি দুইটাই লাইব্রেরি রিলেটেড ইনফরমেশন। তো ডাটাবেসে যখন আমি রাখবো তখন এই টাইপের ইনফরমেশন গুলা বা মনে করো লাইব্রেরি রিলেটেড আরো ইনফরমেশন গুলা একই জায়গায় থাকবে। তখন আমার লাভ কি হবে, যে আমি যখন কোনো কিছু ইনফরমেশন সার্চ করবো, আমি জাস্ট লাইব্রেরি সেকশনটাতে গেলে বা লাইব্রেরি ওই জায়গাটাতে গেলে আমি মোটামুটি লাইব্রেরি রিলেটেড ইনফরমেশন গুলো পাবো, আমার রিট্রিভ করাটা ইজি হবে কম্পারেটিভলি। পরে মনে করো ইউজার একটা কোয়েশ্চেন আস্ক করলো, এটা ইউজার কোয়েরি হতে পারে বা প্রম্পট হতে পারে। পরে এই যে এমবেডিং গুলাকে, কোয়েরি গুলাকে নিয়ে এমবেডিং এ কনভার্ট করবো। তখন এই যে মনে করো যে এমবেডিং এ যখন আমি কনভার্ট করবো, যখন ইউজার একটা কোয়েশ্চেন সার্চ করছে তখনও কিন্তু আমরা ওইটাকে নিউমেরিক্যাল রিপ্রেজেন্টেশনে নিচ্ছি জিনিসটাকে। পরে এই রিট্রিভড চাঙ্কটাকে আমি কি করতেছি, ওই প্রম্পটের সাথে অ্যাড করতেছি, যে কোয়েশ্চেনটা আছে ওই কোয়েশ্চেনের সাথে অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে আমার অগমেন্টেশনের পার্ট। আর এলএলএম ওই অ্যান্সারটা দেখে আমাকে কি করতেছে, জেনারেট করতেছে। সো এটা হচ্ছে পুরো টোটাল ওয়ার্ডস অফ র্যাঙ্ক। পরে যদি অ্যাপ্লিকেশন অফ র্যাঙ্ক দেখি, চ্যাট উইথ পিডিএফ, যেটা আগেই বললাম আমি, কোম্পানি নলেজ চ্যাটবট। ঠিক আছে, মনে করো যে লিভ পলিসি কি, এমপ্লয়িরা জিজ্ঞেস করলো, সিস্টেম কি করলো, এইচআর ডকুমেন্টস থেকে অ্যান্সারটা জেনারেট করে দিল। মনে করো ওয়েব সার্চ, এই যে ওয়েব সার্চ তে যদি আমি একটা কথা বলি, মনে করো ডিপসিকের কথা যদি আমি বলি, ডিপসিকে তুমি যদি এখনকে জিজ্ঞেস করো যে হোয়াট ইজ টুডেজ গোল্ড প্রাইস, বা আজকে গোল্ড প্রাইসটা কেমন, সে কিন্তু বলতে পারবে না। কিন্তু তুমি যদি ওইটার নিচে একটা ওয়েব সার্চ টুল আছে বা সার্চ টুল আছে, ওইটা ক্লিক করো, ক্লিক করার পরে তুমি যদি কোয়েশ্চেনটা করো, তুমি দেখবা যে তখনও অ্যান্সারটা দিতে পারে। কিন্তু ওইটার আগে কিন্তু সে পারতেছিল না। সেটা আসলে কিসের মাধ্যমে করতেছে, সেটা র্যাক বা অন্যান্য কোনো ওয়েব টুলস এর মাধ্যমে করতেছে। তো এই যে তাদের আপ টু ডেট প্লাস আপ টু ডেট ইনফরমেশনের সাথে যে করে রাখা, সেটা কিন্তু তোমার অনেক লাভ হচ্ছে কম্পেয়ার টু আবার রিট্রেন করানোর থেকে। ঠিক আছে, কারণ প্রত্যেকদিন গোল্ডের প্রাইস বাড়ে, তুমি কি প্রত্যেকটা দিন মডেলকে ট্রেন করাবা? অবশ্যই এটা এফিশিয়েন্ট কিছু তো না। তারপরে এই যে লিগাল ডকুমেন্ট অ্যাসিস্ট্যান্ট, মেডিকেল নলেজ অ্যাসেসমেন্ট বা কাস্টমার সাপোর্ট চ্যাটবট, তুমি র্যাগের অনেকগুলো অ্যাপ্লিকেশন পাবা। ঠিক আছে, এটা মানে এমন না যে এই 6টা লিখছে মানে এই 6টা, অনেক তুমি অনেক জায়গায় দেখবা র্যাগ ইউজ করা হয়, অনেক জায়গায় দেখবা এলএলএম প্লাস র্যাগ একসাথেই পড়ানো হয়। ঠিক আছে, তো এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। তারপর যদি যাই যে এটাকে র্যাগ কেন বলে, রিট্রিভাল, কারণ এটা হচ্ছে তোমার ইনফরমেশন সার্চ করে আর ফেচ করে। মনে করো তুমি একটা জিনিস খুঁজলা, ঠিক আছে, যেমন আমি এই যে বললাম যে গোল্ডের প্রাইস কত, তো সে কি করলো, গোল্ড ওয়েব সার্চ করে গোল্ডের প্রাইসটা বের করলো, করার পরে এই যে খুঁজলো, সেটা হচ্ছে তোমার রিট্রিভ করার পার্টটা। খোঁজার পরে এই যে আমি যে কোয়েশ্চেনটা করলাম, ওই কোয়েশ্চেনের সাথে সে এটা কি করবে, অ্যাড করে দিবে। এই যে অ্যাড করে দিচ্ছি, ইজ অ্যাডেড টু দি প্রম্পট, আমার কোয়েশ্চেনের সাথে অ্যান্সারটা অ্যাড করে দিচ্ছি। এই পার্টটুকুটা হচ্ছে তোমার অগমেন্টেশন। ঠিক আছে, আর এরপরে আমি যেটা করতেছি সেটা হচ্ছে তোমার ফাইনাল, মানে মনে করো ওইখান থেকে কিছু একটা আমাকে ইনসাইট হবে, ওখান থেকে কিছু একটা আমাকে অ্যান্সার বলতেছে, সেটা হচ্ছে আমার জেনারেশনের পার্ট। তার মানে এটাকে আমরা রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন কেন বলতেছে, হোপফুলি আমরা এটা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে তোমার রিট্রিভ করতেছে ইনফরমেশন, অগমেন্ট করতেছে ইনপুটের সাথে, এরপর এটা আমাকে ফাইনাল অ্যান্সারটা জেনারেট করে দিচ্ছে। যদি যাই যে এটার কিছু লিমিটেশন আছে, অবভিয়াসলি সবকিছুরই তোমার কি থাকবে, একটা লিমিটেশন থাকে। সো এটার লিমিটেশন হচ্ছে, মনে করো যে আমি ভুল জিনিস রিট্রিভ করতেছি, তাহলে আমার অ্যান্সারটাও কি হবে, ভুল হবে। আবার চাঙ্কিং ইস্যুস হচ্ছে ওই যে, এটা একটু আগে আমি বলছিলাম যে আমার মনে করো 10টা সেন্টেন্স,
10টা সেন্টেন্সকে আমি 10 ভাগে ডিভাইড করলাম, 15বার ডিভাইড করার টাইমিং আমি সেন্টেন্সের অর্ধেক থেকে ডিভাইড করে দিচ্ছি। তো যখন আমি রিট্রিভ করব, আমার একটা সেন্টেন্স আছে ওইটার সাথে এর আগের সেন্টেন্সের অর্ধেকটাও চলে আসতেছে, যেটা আমি চাচ্ছিলাম না অবভিয়াসলি। সো আমার স্পিচ যদি ইনকারেক্টলি হয়, তখন আমার ইম্পর্টেন্ট কনটেক্সট কি হতে পারে, ব্রোক হয়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে, তখন আমার অ্যান্সার অ্যাকুরেসিটা কম আসে। পরে ভেক্টর ডেটাবেস স্কেলেবিলিটি, মনে করো ডেটাবেসের সাইজ যত বাড়ে তত বেশি আসলে আমার স্লো হয়ে যায়। কারণ তুমি নিজে চিন্তা করে দেখো যে তোমার কাছে আমি হচ্ছে কি, মনে করো যে তোমার কাছে আমি হচ্ছে কি বলবো, আহ দিছি, মানে তোমাকে যত বেশি আমি বই দিব তত বেশি তোমার খুঁজতে টাইম লাগবে। কিন্তু আমি যদি তোমাকে অল্প একটু কয়েকটা পেজ দিই, তোমার কয়েকটা পেজ থেকে ইনফরমেশন খুঁজতে কি হবে, ইজি হবে। So বিষয়টা ওইরকমই যে তোমার যত বেশি তোমার ডেটা সেট বাড়বে তত বেশি আসলে তোমার স্লো হবে। আবার এটা হচ্ছে অপটিমাইজেশন তোমার ইউজ করা লাগতে পারে, যেন তুমি হচ্ছে কি ফাস্ট রিট্রিভাল করো। তারপরে হচ্ছে হাই ল্যাটেন্সি। ল্যাটেন্সি কি, এই যে আমি যে কোয়েশ্চেন করতেছি, আমার কোয়েশ্চেনের অ্যান্সার পাইতে টাইমটা একটু বেশি লাগবে। কারণ আগে মনে করো তুমি, মানে তুমি নিজে পরীক্ষার হলের কথাই চিন্তা করে দেখো যে তুমি হচ্ছে কি মুখস্থ লিখতেছো, সেটা বেশি তাড়াতাড়ি লিখতে পারবে নাকি তোমার খুঁজে অ্যান্সার খুঁজে লিখবে, সেটা টাইম বেশি লাগবে। অবশ্যই যেটা তুমি খুঁজে লিখবে সেটা টাইম বেশি লাগবে। সো এরকমই আর কি, যে জিনিসটা হচ্ছে যে মাল্টিপল স্টেপ হচ্ছে, কারণ তুমি রিট্রিভ করতেছো, প্রসেস করতেছো, জেনারেট করতেছো। নর্মালি তুমি যেটা মাথা থেকে বা মেমোরাইজেশন থেকে যেটা লিখবে সেটার তুলনায় টাইমটা কি লাগবে, বেশি লাগবে। আবার আউটডেটেড ইনফরমেশন, মনে করো আমি তোমাকে যে বইটা দিলাম ওই বইয়ে ইনফরমেশনটা আপডেট করা নাই, তুমি যখন ওখান থেকে লিখবা তখন কি হবে, তুমি আমাকে ভুল অ্যান্সারই দিবা, কারণ তুমি হচ্ছে গিয়ে আউটডেটেড ইনফরমেশন থেকে লিখছো। আবার হ্যালুসিনেশন স্টিল পসিবল, তুমি এটা চিন্তা করে দেখবা। যেমন আমি কয়েকদিন আগে রিসার্চ পেপার যখন লিখতেছিলাম একটা, ঠিক আছে, প্রি ডিফেন্সের জন্য, তখন হচ্ছে গিয়ে আমাদের কি বলবো, আমি ডিপসিককে কয়েকটা পেপার দিয়ে বলছিলাম যে এই পেপার থেকে আমাকে লিখে দিতে, মানে এই পেপারের রেফারেন্সটা অ্যাটলিস্ট আমাকে অ্যাড করে দিতে। সে হচ্ছে গিয়ে আমাকে রেফারেন্স অ্যাড করে দিছে। তারপরে আমি মনে করি আরো অনেক কোয়েশ্চেন টোয়েশ্চেন করলাম, সবকিছু অ্যান্সার দিল, লাস্টে আমার মনে হলো যে আসলে কেউ ঠিকভাবে রেফারেন্স অ্যাড করছে কিনা। আমি তারপর তাকে জিজ্ঞেস করছি যে 6টা বা 7টা পেপার আমি তোমাকে দিছি, ওই পেপার রেফারেন্সে কি তুমি অ্যাড করছো? ও বলছে যে ও না সরি, আমি আসলে এটা অ্যান্সার অ্যাড করি নাই। তারপরে আবার আমার অ্যাড করা লাগছে, টু বি অনেস্ট। তো কথা হচ্ছে যে যেটা আমি বললাম যে আমি ওকে বলে দিছি, এরপরেও সে কি করছে, নিজের ভুল অ্যান্সারটাই দিচ্ছে, তাই না? সো এটা হচ্ছে তোমার যে এমন না যে র্যাগের মাধ্যমে তোমার হ্যালুসিনেশন পুরোপুরি একদম নাই হয়ে যাবে। হ্যালুসিনেশন হবে, বাট কম হওয়ার কথা আর কি কম্পারেটিভলি, ঠিক আছে? যেমন পরে আমাকে আবার ঠিকঠাক মতোই দিছে। কিন্তু যেটাই হোক, ওর শুরুর দিকে ঠিক মতো দিলে আমার এতটা টাইম ওয়েস্ট করা লাগতো না, কারণ আমি তো অলরেডি সাবমিটই করে দিতাম, তার আগে জাস্ট একটু চেক করছি। সো পরে হচ্ছে তোমার কনক্লুশনের মধ্যে যদি বলি, যে এটা হচ্ছে তোমার রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন, এটা হচ্ছে তোমার এলএলএম এর সাথে এক্সটার্নাল সোর্সটা তুমি হচ্ছে অ্যাড করবা। তারপর মনে করো যে হ্যালুসিনেশন, ঠিক আছে, হ্যালুসিনেশন বাই গ্রাউন্ডিং অ্যান্সার, হ্যালুসিনেশন কমায় দেয়। পরে হচ্ছে তোমার নলেজকে কিপস কারেন্ট নলেজ উইদাউট রিট্রেনিং দি মডেল আর ট্রান্সপারেন্সি, মনে করো তুমি অ্যান্সারটা কি কি করতে পারবা, আবার ব্যাক করতে পারবা, ঠিক আছে, যে এখান থেকে আসছে সেখান থেকে তুমি আবার জায়গায় যাইতে পারবা। তো সেটা হচ্ছে গিয়ে তোমার ভালো হবে। So, আজকে আপাতত এতটুকু, থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।